গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করছেন মুসল্লিরা। জুমার নামাজের পর বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে জানিয়ে বক্তারা বলেন, গণহত্যা চালিয়ে মানবতার চরম লঙ্ঘন করছে ইসরায়েল। তাই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হলে তাদের সব পণ্য বয়কট করতে হবে। ইলিয়াস মাদবরের রিপোর্ট। গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলের আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুব আন্দোলনের নেতারা বলেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। ৬০,০০০ মানুষকে হত্যা করে ফেলেছে। এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সব পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। এই আগ্নেয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মৌলিকপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে। তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান তারা। আমরা বলতে চাই, এরা ইসরায়েলের দোসর। তারা বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনোভাবেই ভোগ করতে পারে না। ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আরও কয়েকটি সংগঠন। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান সাধারণ মানুষ। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। গাজা ও রাফা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সংহতি আন্দোলনের নেতাকর্মীরা। বিকেলে শাহবাগে জাদুঘরের সামনে সমাবেশ থেকে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা। সমাবেশে বক্তারা গাজা ও রাফায় হামলা ও গণহত্যাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেন। বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ইউরোপ আমেরিকা ইহুদিদের হত্যা করেছিল, এখন তারাই ফিলিস্তিনের গণহত্যায় অংশ নিচ্ছে। জাতিসংঘের নীতির কারণে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। দুনিয়ার মানুষ জেগে উঠছেন, সেইটাই আমাদের ভরসা, সেইটাই মুক্তির পথ। আমরা কেবল নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব মোড়লদের যারা এখনো ইসরায়েলি এই গণহত্যাকে সমর্থন জুগিয়ে চলেছেন, তাদের পরিষ্কার মনে করিয়ে দিতে চাই, হিটলারও চেয়েছিল দুনিয়া দখল করবে, হিটলার পারে নাই। ইতিহাসের শিক্ষা হচ্ছে, এইভাবে দখলদারিত্ব টিকিয়ে রাখা যায় না। ইসরায়েলের দখলদারিত্ব হয়তো অনেকটা লম্বা সময় ধরে চলছে, কিন্তু দুনিয়ার মানুষ জেগে উঠছে। সারা দুনিয়ার তরুণরা, এমনকি খোদ যুক্তরাষ্ট্রে, এমনকি ইসরায়েলের ভিতরের তরুণরা আজকে এই হত্যাকাণ্ড গণহত্যার বিরোধিতায় নেমেছেন। দুনিয়ার মানুষের মৈত্রী একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারে, আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী যেভাবে গাজায় নিরীহ মানুষকে হত্যার খেলায় নেমেছে তা বিশ্ব কখনো মেনে নিবে না। ইসরায়েল একদিন 200 কোটি মুসলমানদের হাতে শেষ হয়ে যাবে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব যান নেতাকর্মীরা। এখানে নির্বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বাচ্চা শিশু, ফুলের মতো নিষ্পাপ শিশু, তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে? এটার বিরুদ্ধে আমরা কেন সোচ্চার হব না? সারা বিশ্ব কেন সোচ্চার হবে না? আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে। তাদের সমস্ত ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম। বলেন, এবার সকলকে সঙ্গে নিয়ে পহেলা বৈশাখের শোভাযাত্রা আনন্দময় হবে। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমেদ খান। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বাংলা নববর্ষের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এবারের আয়োজনে থাকছে না এই নাম। নতুন বাংলা সনের শুরুর 3 দিন আগে পরিবর্তন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই শোভাযাত্রার নাম। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন জানান, এবার মঙ্গল বাদ দিয়ে পুনরুদ্ধার করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নামটি। 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের আয়োজনে দেশের 28টি জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্যে শোভাযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা একটি ব্যাপক আয়োজন করছি, 28টি জনগোষ্ঠী, এর সাথে পেশা মিলিয়ে আরও ন্যূনতম 10 থেকে 11টি সেগমেন্টস এখানে আছে। ব্যতিক্রমধর্মী এবারকার আয়োজনে থাকছে স্বৈরাচারী প্রতিকৃতি, ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা ও শহীদ মীর মুগ্ধর পানির বোতলের প্রতীকী। এছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের প্রতীক হিসাবে শোভাযাত্রায় থাকছে তরমুজের মোটিভ। আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এই স্লোগানকে সামনে রেখে চলছে নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থীর ব্যস্ততায় ফুটে উঠেছে রঙের খেলা। চলছে 1432 বাংলা নতুন বছরকে রঙিন করার প্রচেষ্টা। স্বৈরাচারী শাসনের প্রতীকী সহ প্রায় সব কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে 80%। জাহিদ আহমেদ বাবুর আরেকটি রিপোর্ট। চারুকলা অনুষদের নতুন ও সাবেক শিক্ষার্থীদের তুলির আঁচড়ে এই চিত্রকথা বৈশাখকে আমন্ত্রণ জানানোর। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণ জুড়ে নতুন সৃষ্টি উৎসবের আমেজ। রঙের তালে তাল মিলিয়ে মঙ্গল শোভাযাত্রার প্রতীকী তৈরিতে ব্যস্ত শিল্পীরা। অন্যান্য বছর থেকে এবারের মঙ্গল শোভাযাত্রায় এসেছে ভিন্ন আঙ্গিক, যেখানে তুলে ধরা হবে বর্ষবর্ণের নতুন নতুন অনুষঙ্গ। বিভিন্ন কালার ব্যবহার করা হচ্ছে, লাল হলুদ, এগুলো হচ্ছে লাল হলুদ হচ্ছে আমাদের আনন্দের প্রতীক, উৎসবের প্রতীক, সবুজ হচ্ছে প্রকৃতির প্রতীক। চারুশিল্পীরা জানান, শোভাযাত্রায় প্রতীকী হিসেবে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর পানির বোতলও। লোকশিল্পের একটা বাঘের অভাব থাকছে, আর মুগ্ধর স্মৃতির স্মরণে একটা বোতল, পানির বোতল থাকছে। তবে এবার বড় পরিসরে মঙ্গল শোভাযাত্রায় যোগ হয়েছে বাড়তি আনন্দ, বললেন চারুকলা অনুষদের ডিন। বর্তমানের চিন্তা মানেই তো আসলে সাম্প্রতিক সময়ে যে ঘটে যাওয়া যে 24শে গণ অভ্যুত্থান, ছাত্র এবং জনতার প্রাণ দেওয়া, তো এত বড় একটা পরিবর্তন হয়েছে, ফেসিবাদের একটা সরকারের শাসন ব্যবস্থার অবসান হয়েছে। তো সেইগুলো চিন্তা করে ঐতিহ্য যেরকম থাকবে, তো সমকালীন এই জায়গাগুলো বিবেচনা সাপেক্ষেই আমরা আসলে শোভাযাত্রাটা করব। মুখোশ আর ফেস্টুনগুলোতে তুলে ধরা হয়েছে উজ্জ্বল রঙের মাঝে ফুটে ওঠা রং তুলির কাব্য। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, সেই তো একটা সজীবতা, একটা উজ্জ্বলতার ব্যাপার থাকে, সেই তো উজ্জ্বল রঙগুলো বেশি ব্যবহার করা হয়। সব মিলিয়ে পুরাতনকে পিছনে ফেলে শান্তির প্রত্যাশায় এগিয়ে যাক বাংলা নতুন বছর, এমন প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রায় 2 মাস যাবৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকলেও হঠাৎ বেড়েছে শাকসবজির দাম। বিক্রেতাদের দাবি, শীতকালীন পণ্য বাজারে না থাকায় দাম বেড়েছে। এদিকে মাংসের দাম স্থিতিশীল থাকলেও পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম আকাশচুম্বী, বেড়েছে চালের দামও। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে গেল প্রায় 2 মাস স্বস্তিতেই ছিল ক্রেতারা। বিশেষ করে কাঁচা বাজার ছিল সবার নাগালের মধ্যে, কিন্তু চলতি সপ্তাহে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম।
রাজধানীর অন্যতম বৃহৎ কারণ বাজারেও সরজমিনে দেখা যায় বেড়েছে সব ধরনের সবজির মূল্য। এখন শীতের সবজি শেষ হয়ে গেছে, গরমের সবজি ভরপুর আসতেছে না, সেই কারণে সবজির দামগুলো বেশি। বর্তমানে বাজারে একটু চড়াই আর কি, মানে সবজির সিজন হিসেবে একটু চড়া। শীতকালীন সবজি শেষ হয়ে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে বলে দাবি ক্রেতাদের। কিছু সবজির দাম বেড়ে গেছে কারণ এখন তো সবজি চাষ হয় না, এই কারণে কি সবজির দামটা বেশি। সবজির বাজার তো আছে ভালোই, অনেক বেড়ে গেছে, দর মোটামুটি ভালো, সবজির দাম একটু বেশি। ডাল, আলু, পেঁয়াজ এবং অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে চালের বাজার। সাধারণের জন্য এটা হয়তো অনেকে বুঝতেই পারবে না যে 50 টাকা 100 টাকা কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের জন্য এটা অনেক হিসাবে পড়ে আর কি। মুদি আইটেম যেগুলো পণ্য আমি মনে করি সম্পূর্ণ স্বাভাবিক আছে, রোজার থেকে ঈদ গেছে। অন্যদিকে ব্রয়লার মুরগি এবং মাছের বাজার রয়েছে আগের মতো, এখন আবার স্বাভাবিক আছে, 270-80, ব্রয়লার হতেছে আপনার 180-90। তবে পয়লা বৈশাখকে ঘিরে ইলিশে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। চাহিদা কম থাকলেও দাম আকাশচুম্বী। কমানো উচিত, সবার জন্য তার সব সম্ভব হয় না। বাজারে কিনতে আসা নিম্ন এবং মধ্যবিত্তরা মনে করছেন সরকারের যথাযথ তদারকি অব্যাহত থাকলে এই পণ্যের দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মনে করছেন। কারণ বাজার থেকে ইফতার গালিব, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ রোহিঙ্গা প্রবেশের 8 বছর পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন। আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এই বার্তায় প্রত্যাবাসন শুরুর ক্ষেত্রে আশার আলো হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক বিরল সাফল্যের নিদর্শন হিসেবে উঠে এসেছে। তবে বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে এখনো। ইলিয়াস মাতবরের রিপোর্ট। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর তীব্র অত্যাচার নিপীড়নের জেরে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ। ধীরে ধীরে প্রায় 8 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। এরপর পরিস্থিতি এমন হয়ে ওঠে যে কক্সবাজারের কুতুব পালং, উখিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ রোহিঙ্গাদের জনস্রোতে নিজ যেন হয়ে যান পরবাসী। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। এছাড়া গেল কয়েক বছরে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে আসে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব। পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প, প্রতিশ্রুতি দেন অর্থায়নের। সম্প্রতি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গাদের বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এ আহ্বানে সাড়া দেয় মিয়ানমারের জান্তা সরকার। বাংলাদেশে আশ্রয় নেয়া 8 লাখ রোহিঙ্গাদের মধ্যে 1,80,000 রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার আগ্রহের কথা জানায় তারা। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে আরও 70,000 রোহিঙ্গা। জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন ঢাকায় গত মাসে এবং প্রফেসর ইউনুস তাকে নিয়ে গেছিলেন ক্যাম্পে, সেখানে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখান থেকে সেই ভাষণ আমাদের মনের মধ্যে অনেক আশা জাগিয়েছিল। তো দ্রুত ঘটবে এটা আমরা আশা করিনি। ফলে আমার বিশ্বাস যে আসলে পেছনে পর্দার অন্তরালে কাজ হচ্ছিল এটি নিয়ে। দুটো চ্যালেঞ্জ আছে। একটি হলো যে মিয়ানমারের নেপিটো জেনারেলদের সাথে আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা খুব ভালো নয়। এর আগেও তারা এরকম প্লেজ করেছেন, কিন্তু সেই প্লেজ তারা রাখেননি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আগ্রহ আশাব্যঞ্জক হলেও এটি বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাতিসংঘ অথবা এরকম তৃতীয় পক্ষের তত্ত্বাবধানের প্রয়োজন হবে এবং আশপাশের বড় দেশগুলো, ভারত, চীন, এদের সহযোগিতা, এদের আন্তরিক মনোভাবের একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমারের যে একটা প্রতিশ্রুতি, এটা একটা ভালো দিক, কিন্তু এটা বাস্তবায়ন অনেক সময় সাপেক্ষ, বাস্তবায়নটাও তো সহজ হবে না। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সংকট কিছুটা হলেও কমে আসবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিশেষজ্ঞরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ পুলিশের পুরনো লোগো বদলে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। লোগোতে যা রয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষযুক্ত পাট পাতার টপে লেখা পুলিশ। চিঠিতে উল্লেখ করা হয় উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে, যা ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে। প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবেলার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এই কথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলা হচ্ছে। তিনি এমন একটা বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছিল যা কিনা ছিল সেই সময় অবিশ্বাস্য। কারণ একটা পলায়ন পর একটা পতিত সরকারের পরে যেখানে বাংলাদেশ তো তলাবিহীন ঝুড়ি হয়ে গেছিল, সেই তলাবিহীন ঝুড়ি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি সেক্টরে কাজ করেছেন। বছর না ঘুরতে ড্রেসিং হওয়া কীর্তনখোলা নদী আবার ডুবোচরের দখলে। নির্ধারিত সময়ে পন্টনে ভিড়তে পারছে না ছোট বড় নৌযান। একদিকে যাত্রী সংকট, অপরদিকে অপরিকল্পিত ড্রেসিং এর অভাবে বন্ধ হতে বসেছে বরিশালের নৌপথ। তাই নৌপথ বাঁচানোর দাবি জানিয়েছেন যাত্রী ও লঞ্চ মালিকরা। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। নদী বিধৌত এ অঞ্চলের ছোট বড় 133টি নদী প্রায় দখলে রাখে অসংখ্য ডুবোচর। আর নদীপথে দেখা দেয় নাব্য সংকট, দুর্ভোগে পড়ে যাত্রীবাহী সহ অসংখ্য পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, মিয়ারচর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ সহ বেশিরভাগ রুটে এর আগে নদীর বালু সরাসরি নদীতে ফেলা হতো। ফলে বছর ঘুরতে না ঘুরতেই নাব্য সংকটে লঞ্চ ভিড়তে পারছে না পন্টুনে। ফলে ভোগান্তি বেড়েছে যাত্রী ও লঞ্চ মালিকদের। চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। পানি কম থাকে, এই যে খাল থেকে যাই তখন হয়তো লঞ্চ একটু স্লো চলে। পলিমাটি পরে ডুবোচর হয়ে গেছে, এইখানে জাহাজ বেরোতে আমাদের কষ্ট হয়। লঞ্চ ঠেকতে থাকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে। ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো, এখন ভাটায় কাটে, জোয়ারে মাপে। নদী বন্দর বাঁচাতে অচিরেই বিশ্ব ব্যাংকের নতুন পরিকল্পনায় কাজ শুরু হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের নৌ সেক্টরকে আসলে আরও বেগবান করার জন্য আমাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কিছু প্রকল্পের কাজ চলমান আছে। এই প্রকল্পের কাজ সমাপ্তির পরে বরিশাল নদীবন্দরের যেমন আধুনিকায়নটা হবে, ঠিক সেরকম বরিশাল নদীবন্দরের সক্ষমতা অনেক বেড়ে যাবে। বার ড্রেজিং হবে আরও স্বচ্ছ, টেকসই এবং দৃশ্যমান বলে জানান ড্রেজিং বিভাগ। আমানতগঞ্জ খাল এবং একতলা লঞ্চঘাট, কোস্টগার্ড সংলগ্ন যে অংশটা আছে, এটাও আমরা আমাদের পরিকল্পনায় আছে। একদিকে যাত্রী সংকট, অন্যদিকে নাব্যতা, দুয়ে মিলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা, বরিশাল সহ অভ্যন্তরীণ রুটের নদীপথ। লোক দেখানো এসব ড্রেজিং বন্ধ করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ হবে আগামীর নদীপথ, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।